কাদো কাদো ফেস বানিয়ে ঠায় দাঁড়িয়ে রইল সে। ছিঁড়া জুতা পরে আর কত দূর যাবে পা ছিঁড়ে, ছিঁড়া জুতা পরে আর কত দূর যাবে পা হিচড়ে। সুমাইয়া কি যেন চিন্তা করে পেছনে ঘুরল। বহু দূরে বর্ষাকে দাঁড়িয়ে থাকতে দেখতে সুমাইয়া এগিয়ে গেল। বর্ষার দুই চোখে পানি ছলছল করছে। সুমাইয়া সরু কণ্ঠে জানতে চাইল, কি হয়েছে? বর্ষা শাড়ি কিছুটা উঁচুতে তুলল, জুতা একটা দেখিয়ে বলল, জুতা ছিঁড়ে গেছে। সুমাইয়া বুঝতে পারল তার বোন ছিচ কাঁদুনে, এখনই কেঁদে ফেলবে, তাই সান্ত্বনা দিয়ে বলল, কান্না করিস না, কত মানুষ দেখেছিস, কি বলবে সবাই, চল আমরা বাসায় ফিরে যাই। এতক্ষণে বাকিরাও ওদের কাছে চলে আসে। তনিয়া আপু এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে মায়া? সুমাইয়া আপু ফোঁস করে বলে উঠল, জুতা ছিঁড়ে গেছে ওর। বর্ষা লজ্জা পেয়ে যায়। শুধু মেয়েরা থাকলে ঠিক ছিল, কিন্তু সিনিয়র বড় ভাইয়ারাও তো আছেন ওদের সাথে। লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলে। মনে মনে নিজেকে কষতে লাগলো, কোন পাগলে ধরছিল যার জন্য অন্ধের মতো নিজের জুতা না পরে দাদির জুতা পরে আসছি। আজ নিজের জুতা পরে আসলে হয়তো এমন দুর্ভোগে পড়তে হতো না আমাকে। মনে মনে বলতে লাগলো। তাদের মধ্যে অন্যরকম ছিল তমাল ভাইয়া। শুরু থেকে এই পর্যন্ত বর্ষার সাথে আগ বাড়িয়ে একটা কথাও বলেনি, কিন্তু যখন শুনল জুতা ছিঁড়ে গেছে, সে মাথা নিচু করে সবার সামনে থেকে চলে যেতে লাগলো। সুমাইয়া সবার উদ্দেশ্যে বলল, আমরা এখন যাই। তমাল ভাইয়া দূর থেকে চেঁচিয়ে বলল, কোথাও যাবি না, ক্যান্টিনে যা সবাই মিলে, আমি ওখানেই আসছি। তার কথা মতো সকলে ক্যান্টিনের দিকে রওনা হলো। এদিকে বর্ষা জুতার সাথে পা লাগিয়ে মাটি হিচড়ে হাঁটছে। ইচ্ছে করছে তার মাটির মধ্যে ঢুকে যেতে। সুমাইয়া কানের কাছে বিড়বিড় করে বলল, বেশি সমস্যা হলে জুতা খুলে ফেলে দে, খালি পায়ে হাঁট, দেখলি তো যেতে বারণ করে দিল। বর্ষা কাদো কাদো ফেস বানিয়ে সুমাইয়ার দিকে তাকিয়ে রাগী গলায় বলল, আজকে 21শে ফেব্রুয়ারি যে আমি খালি পায়ে হাঁটবো? প্রত্যুত্তরে খুব হাসি পেলেও হাসি চেপে রাখে সুমাইয়া। এরই মধ্যে রিয়াদ ও রুবেল কোথা থেকে যেন এসে উদয় হয়। বর্ষা ধীর পায়ে রাস্তা দিয়ে হাঁটছে, কেননা তার জুতা ছিঁড়া, সেজন্য সকলের পেছনে পড়ে গেছে। বাকিরা সবাই অনেকটা এগিয়ে গেছে। রিয়াদ ও রুবেল দৌড়ে বর্ষার কাছে আসলো। দুজনে দুই পাশ দিয়ে হাঁটছে আর নানান কথা জিজ্ঞেস করছে। এমনিতে জুতা ছিঁড়ে গেছে, মাথা গরম, অন্যদিকে দুজনে একসাথে দুই পাশ দিয়ে বক বক করে মাথা খেয়ে ফেলছে। কোনো মতে কষ্ট করে ক্যান্টিনের সামনে আসলো। সবাই ক্যান্টিনের ভেতরে চলে গেছে অলরেডি। বর্ষা এতদূর ল্যাংড়া মানুষের মতো পা হিচড়ে এসে হাঁপিয়ে উঠেছে। ভেতরে যাওয়ার মতো শক্তি নেই আর তার মধ্যে। ক্যান্টিনের সামনে গাঁদা ফুলের গার্ডেন করা, তার মানে দুজন বসতে পারবে, একটা বেঞ্চ রয়েছে। বর্ষা সেখানে বসে রেস্ট নিতে লাগে। রিয়াদ ও রুবেল ক্যান্টিনের ভেতর চলে যায়। রিয়াদ যাওয়ার পূর্বে বর্ষার দিকে এক নজর তাকায়। কিছুক্ষণ পর ক্যান্টিনের ভেতর থেকে সুমাইয়া আপু বেরিয়ে আসলো। সে এসে বর্ষার পাশে বসলো, কাঁধে হাত দিয়ে বলল, খারাপ লাগছে। বর্ষা করুণ কণ্ঠে বলল, পা ব্যথা করছে। সুমাইয়া আপুর হাতে দুইটা মিরিন্ডার বোতল একটা বর্ষার দিকে বাড়িয়ে দিয়ে খেতে লাগলো। বর্ষা মিরিন্ডা খাই না, তাই খাবে না বলে দেয়। তখন সুমাইয়া বর্ষাকে বিস্মিত করে দিয়ে বলল, মেরিন্ডা এটা তোর জন্য রিয়াদ ভাইয়া পাঠিয়েছে, প্লিজ নে, পরে না হয় আমাকে দিয়ে দিস। বর্ষা সুমাইয়ার কথা শুনে সামনে ক্যান্টিনের দিকে তাকালো। ভেতর থেকে বাহিরে আসছে রিয়াদ ও রুবেল, একজন আরেকজনের কাঁধের উপর হাত দিয়ে। বর্ষা তার দিকে তাকিয়ে মিরিন্ডাটা হাতে নিল। এখন সে যদি বোতলটা হাতে না নেয়, তাহলে তারা ভাবতে পারে সুমাইয়ার বোন বেয়াদব বা অহংকারী, ভদ্রতা জানে না। বেঞ্চের উপর থেকে উঠে ক্যান্টিনের পেছনের দিকটায় গেল বর্ষা। সেখানে রয়েছে গোলাপ ফুলের বাগান। দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুলগুলোর সৌন্দর্য উপভোগ করছে সে। হঠাৎ তার নামে ডাক পড়ল। পেছন থেকে বেরিয়ে সামনে আসলো। সুমাইয়া তাকে ডেকে পাশে বসালো। শপিং ব্যাগ থেকে এক জোড়া জুতা বের করে বর্ষার পায়ের কাছে রাখলো। বর্ষা জুতা জোড়া দেখে অবাক চোখে সুমাইয়ার দিকে তাকালো। সুমাইয়া মৃদু হেসে বলল, আমাদের সাথে ছিল না সুন্দর লম্বা করে একটা ছেলে যে আমাদের ক্যান্টিনে আসতে বলেছে? বর্ষা উপর নিচ মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ। সুমাইয়া ক্ষীণ কণ্ঠে বলল, তোমার ভাইয়া তোর জন্য জুতা জোড়া কিনে আনছে, নে এখন ছেঁড়া জুতা খুলে এটা পর। আর সে যখন ক্যান্টিনের ভেতর থেকে বের হবে, তখন আমি বলার সাথে সাথে থ্যাংক ইউ জানাবি। বর্ষা হাফ ছেড়ে বাঁচল। ছিঁড়া জুতা খুলে ফেলে দিয়ে নতুন জুতা জোড়া পরে নিল। কিছুক্ষণ পর তমাল ভাইয়া ও তার সাথে আরেকজন ছেলে বের হলো। সুমাইয়া ইশারা করতে বর্ষা তমালের দিকে তাকিয়ে কৃতজ্ঞতা জানাতে বলল, থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ জানাতে হবে না বলে সে সামনে এগিয়ে গেল। বর্ষা মাথা নিচু করে মৃদু হাসল। পাশ থেকে সুমাইয়া বলে উঠল,
তোমার ভাইয়া হিন্দু না হলে তোর সাথে লাইন করিয়ে দিতাম। সুমাইয়ার মুখে এমন কথা শুনে মাথা তুলে তার দিকে তাকালো। বর্ষার গলায় যেন মাছের কাঁটা বিঁধেছে সুমাইয়ার এই কথা শোনা মাত্রই। ভালো জুতা পরে তো আর হাঁটতে অসুবিধে হয় না, তাই মনের সুখে সারাদিন সকলের সাথে হাঁটাহাঁটি করে সন্ধ্যার দিকে বাড়ি ফেরার জন্য একাডেমির ৩ নম্বর গেটের সামনে আসলো সুমাইয়া ও বর্ষা। রাস্তায় কোনো রিকশাও দেখতে না পেয়ে হতাশাজনক দীর্ঘশ্বাস ফেলল। পেছন থেকে পুরুষালী কণ্ঠে কেউ বলল। পেছনে ঘুরে তাকিয়ে বর্ষা অবাক হলো সর্বপ্রথম রিয়াদকে দেখে। বর্ষার দিকে তাকিয়ে হেসেই যাচ্ছে। পাশে রয়েছে রুবেল, তার পাশে তমাল ভাইয়া এবং তার পাশে আরও দুজন, তাদের নাম জানি না। সুমাইয়া আপু হেসে বলল, চল গল্প করতে করতে যাওয়া যাক। বর্ষা সবার সামনে হেঁটে চলেছে। বর্ষার দুই পাশে রিয়াদ ও রুবেল। পেছনে কিছুটা দূরত্বে সুমাইয়া, তমাল ভাইয়া ও বাকিরা গল্প করতে করতে আসছে। বর্ষা ইতোমধ্যে আধা পাগল হয়ে গেছে। এক পাশে রিয়াদ তো আরেক পাশে রুবেল। দুজনের বকবক শুনতে শুনতে মাথা ঘুরিয়ে যায়। হাঁটতে হাঁটতে শফিপুর বাজারের রাস্তা পার হয়ে চলে যায় যমুনার গেটের সামনে। ওইদিকে শফিপুর বাজারের রাস্তার সামনে সুমাইয়া ও বাকিরা দাঁড়িয়ে বর্ষা, রিয়াদ ও রুবেলকে খুঁজতে লাগে। বর্ষা খেয়াল করে সে হাঁটতে হাঁটতে যমুনার গেটের সামনে চলে এসেছে। বিরক্তিতে বলে উঠল, আপনাদের জন্য এত দূরে চলে আসছি। দুজনে প্রথমে সরি বলে আবারও বকবক করা শুরু করলো। সুমাইয়া বাকিদের সামনে আসতেই সুমাইয়া আপু শানিত কণ্ঠে বলে উঠল, শফিপুর বাজার কোনটা ভুলে গেছিস নাকি? ওইদিকে চলে গেছিলি কেন? বর্ষার আগি গলায় রিয়াদ ও রুবেলকে আঙ্গুলের ইশারা দেখিয়ে বলল, সব ওনাদের দোষ। কানের কাছে বকবক করতে করতে আমার মাথা নষ্ট করে ফেলেছে, তাই আমি রাস্তা খেয়াল করিনি। সুমাইয়া বাকিরা হাসতে শুরু করে। চলে আসার সময় সবার থেকে বিদায় নেয় সুমাইয়া। বর্ষা দ্বিতীয়বার আবারও তমাল ভাইয়াকে ধন্যবাদ জানায়। বাড়িতে ফিরে মাগরিবের আজানের সময়, রাত তখন ৮টা বাজে। জুতার আলনায় নতুন জুতা দেখে মনোয়ারা বেগম বললেন, এই জুতা কার আর আমার জুতা কই? হলরুমে বসে আছে বর্ষা ও বর্ষার আম্মু। বর্ষা চেঁচিয়ে বলল, জুতা আমার। মনোয়ারা বেগম হন্তদন্ত হয়ে এসে সোফার উপর বসে বলল, জুতাকে কিনা দিছে? বর্ষা দীর্ঘশ্বাস ফেলে তার জুতো ছিঁড়ার মর্মান্তিক ঘটনাটা উপলব্ধি করে তার দাদির সামনে। সবকিছু শুনে মনোয়ারা বেগম বললেন, তা আমার জুতাটা কই? বর্ষা ইনোসেন্ট ফেস বানিয়ে সরু কণ্ঠে বলল, আমার জুতা ছিঁড়ে গেছিল, তাই ফালাই দিয়ে আসছি। মনোয়ারা বেগম হাঁ হয়ে গেলেন। অস্ফুট স্বরে বললেন, কি একাডেমিতে ফালাইয়া থুইয়া আইছিস? ছেঁড়া জুতা ফালামু না তো কি করমু? বর্ষা ঠোঁট বাঁকা করে বলল, হাতে কইরা লইয়া আবি। আমার তো মান সম্মান নাই না যে ছেঁড়া জুতা হাতে করে নিয়ে আসবো। আজব। বলে বর্ষা তাদের দুজনের সামনে থেকে উঠে অন্য পাশে গেল। বর্ষার দাদি মনোয়ারা বেগম বর্ষার মার দিকে তাকিয়ে বলল, হুনসনি তোমার মাইয়ার কথা? আমার ভালা জুতাটা নিয়া সিরা ফালাইয়া থুইয়া আইছে। বর্ষা চেঁচিয়ে বলল, মোটেও ওটা ভালো জুতা ছিল না। আধা মরা একটা জুতা কিছুক্ষণ হাঁটতেই দম ত্যাগ হয়ে মরে যায়। সকলের সামনে অপদস্থ করে আমাকে। মনোয়ারা বেগম রাগী গলায় বলল, এতই যখন খারাপ তাহলে পইরা গেছিলি কেন আমার জুতা? ভুল হইছে, আর জীবনেও পড়তাম না তোমার জুতা, শয়তান বুড়ি। বলে রাগ দেখিয়ে হনহনিয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল বর্ষা। ভালোবাসার মানুষটাকে চোখের সামনে 1 মিনিটের জন্য না দেখলে যেন দম বন্ধ হয়ে আসে। আজ 2 দিন ধরে অভ্র লাপাত্তা। যাওয়ার আগে বলে গিয়েছিল, অপেক্ষা করো, খুব তাড়াতাড়ি ফিরে আসবো। কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ জানতে চেয়েছিলাম, কিন্তু সে আমার কোনো প্রশ্নের উত্তর দিয়ে যায়নি। শুধু বলেছিল অপেক্ষা করো। অপেক্ষা করতে করতে আজ 2 দিন পূর্ণ হলো, কিন্তু তার না এসেছে কল আর না এসেছে একটা মেসেজ। আমি কিন্তু থেমে থাকিনি, কল দিয়েছি বহুবার, ফোন বন্ধ, মেসেজ দিয়ে রেখেছি। মেসেজটা দেখা মাত্রই আমাকে কল করো, কিন্তু সে মেসেজটা দেখেনি, তাই আর কলও করেনি। সারাদিনের ক্লান্তি ভর করেছে, শরীর ঝিমিয়ে আসছে, চোখের পাতা দুটো নুয়ে পড়ছে, বোঝাই যাচ্ছে এখন এক গভীর ঘুমের প্রয়োজন। বিছানার সাথে গা এলিয়ে দিয়ে ঘন্টাখানেক গড়াগড়ি করেছি, কিন্তু কোনো এক অজানা চিন্তা গ্রাস করেছে আমাকে। চোখ বন্ধ করলে ঘুম আসছে না। মিনিট 5 হবে বারান্দায় এসে বসে আছি, শুধুমাত্র প্রিয় মানুষটির একটা খোঁজ পাওয়ার জন্য মন ব্যাকুল হয়ে উঠেছে।
সে কোথায় আছে, কেমন আছে, কি করছে, খেয়েছে কিনা, নিজের যত্ন ঠিকমতো নিচ্ছে কিনা, কবে ফিরবে, আদৌ কোনো সমস্যায় পড়েছে কিনা, কোথায় চলে যায় মাঝে মধ্যে সকল কন্ট্যাক্ট বন্ধ করে। মনের মধ্যে তাকে নিয়ে হাজারো প্রশ্ন ছোটাছুটি করছে, কিন্তু কোনো প্রশ্নেরই উত্তর মিলছে না। মনের কোণে ভয়ের আশঙ্কা বাঁধে। তাহলে সে কি আমাকে ঠকাচ্ছে? শেষবারের মতো আরও একটি বার তার নাম্বারে ডায়াল করলাম। প্রতিবারের মতো এবারও জবাব আসলো, সরি, নাম্বারটিতে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। ইচ্ছে করছে এই অন্ধকার রাতে বের হয়ে ছুটে তার কাছে চলে যেতে, কিন্তু কোথায় যাব? জানি না তো সে কোথায় আছে। দেয়াল ঘড়িতে টুংটাং শব্দ হলো। ভারী নিঃশ্বাস ফেলে মোবাইলের স্ক্রিনে সময় দেখলাম 12টা বাজে। 12টার বারান্দার গ্রিল দিয়ে বাইরে খানিক তাকিয়ে থেকে রুমে চলে আসলাম। অস্বস্তি হচ্ছে খুব। কেন যেন বুকের বাঁ পাশের হৃদয় স্পন্দন খুব জোরে জোরে লাফালাফি করছে। মনে হচ্ছে আমার অভ্র ভালো নেই। আল্লাহ না করুক কোনো বিপদ হয়েছে তার। অস্বস্তি কমানোর জন্য এই মধ্যরাতে ওয়াশরুমে চলে গেলাম তোয়ালে নিয়ে। 10 মিনিট পর গোসল করে বের হলাম। ভেজা চুলের পানি মুছে কিছুক্ষণ ফ্যানের নিচে বসে চুল শুকাতে লাগলাম। কখন যে বিছানার উপর বসা থেকে শুয়ে ঘুমিয়ে পড়েছি ঠিক বলতে পারবো না। বারান্দার দরজা রাতে খোলা রেখেছিলাম, বইকি দরজা দিয়ে এক চিলতে রোদ রুমে প্রবেশ করলো। চিনচিন গরম পড়েছে, ফ্যানের বাতাসও হার মানবে। ঘুম থেকে উঠে ফ্রেশ হতে চলে আসলাম। বাথরুম থেকে বের হতেই চমকে উঠলাম। আমার রুমে বৃষ্টি, রিয়া ও রিমাকে দেখে। ওরা রুমে এক একজন এক এক জায়গায় বসে আছে। গালের ছিটে ফোটা পানি তোয়ালে দিয়ে মুছে তোয়ালেটা চেয়ারের উপরে রাখলাম। ওদের সামনে যেতেই ফোঁস করে রিয়া বলে উঠল, তোকে নাকি কোনো ছেলে জুতা কিনে দিচ্ছে? আমি তো চরম লেভেলের অবাক হলাম। ওদের দিকে হতবিহ্বল হয়ে তাকালাম। পাশ থেকে বৃষ্টি আমার হাত ধরে ওর সামনে টেনে নিয়ে বসিয়ে বলল, ছেলেটা কেমন রে, সুন্দর তো? বৃষ্টির কথা শুনে চোখ জোড়া চড়ক গাছ রসগোল্লার মতো বড় বড় করে ওর দিকে তাকালাম। পাশ থেকে রিমা বৃষ্টির হাতের ওপর চিমটি কেটে বলল, এসব উল্টাপাল্টা কি প্রশ্ন করছিস? আমি রিমার দিকে করুণ দৃষ্টিতে তাকালাম। রিমা আমার কাঁধের উপর হাত রেখে বলল, কাল কি হয়েছিল একটু আমাদেরও বল প্লিজ। আর কি বলতে শুরু করলাম। 10 মিনিট পর আমার বলা মাত্র শেষ হয়েছে, আর ওরা একে অপরের ওপরে হাসতে হাসতে উপচে পড়ছে। আমার মাত্রাতিরিক্ত রাগ হলো, তাই ওদের রুমে রেখেই বারান্দায় চলে আসলাম। আমার পেছন পেছন ওরা 3 জনও আসলো। 3 জন একসাথে আমাকে জড়িয়ে ধরলো। রাগ অভিমান নিমিষেই উধাও হয়ে গেল। সামনে থেকে রিয়া বলল, ভাবলাম আমরা 4 জন আজকে একসাথে একটু নাস্তা করব, সেজন্য খাবার তোর রুমে নিয়ে আসছি। চল গিয়ে খাই, পেটের মধ্যে ইঁদুর ছাড়া লাফালাফি করছে। বর্ষা শব্দ করে হেসে ফেলল। 4 জনে একসাথে রুমে এসে খেতে শুরু করলো। বৃষ্টি খেতে খেতেই বর্ষার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল, বর্ষু, একটা মজার কথা শুনবি? বৃষ্টির দিকে তাকিয়ে বলল, বল। বৃষ্টি এক নিঃশ্বাসে বলতে শুরু করলো, তুই তো অব্র ভাইয়াকে ভালোবাসিস, তাহলে তোর আর ভাইয়ার বিয়ে হলে তো তুই আমাদের ভাবি হয়ে যাবি, তাই না বল? বৃষ্টির কথায় লজিক আছে, কিন্তু আমি স্তব্ধ, স্থির ও মুখের দিকে তাকিয়ে আছি। আমাকে অবাক করে দিয়ে রিয়া বলল, তখন তোকে আমরা কি বলবো বর্ষু আপু, না কি ভাবি? রিয়ার কথায় যেন রুমের মধ্যে হাসির ঢোল পড়ল। 3 জনের হাসির শব্দ মাইক ফেল। আমি ওদের উদ্দেশ্যে কিছু বলতে যাব, তখন দরজার সামনে থেকে কে যেন বলল, কে কার ভাবি হবে? কথা অনুসরণ করে সকলে দরজার দিকে তাকালাম। একটা খেলনা পিস্তল আমাদের দিকে তাক করে দাঁড়িয়ে আছে আদিল। ধীর পায়ে হেঁটে আমাদের সামনে এসে দাঁড়িয়ে রহস্য ভেদ করা গোয়েন্দাদের মতো বলল, কেমন যেন রহস্য রহস্য গন্ধ পাচ্ছি। কি চলছে তোমাদের 4 জনের পেটের মধ্যে? কে কার ভাবি হবে? আর ভাইয়াটা কে? তোমরা 4 জনের মুখে কুলু পেতে আছো কেন? বলছো না কেন কিছু? কি লুকাচ্ছ আমার থেকে? আমি গোয়েন্দা আদিল, আমার থেকে লুকানো এত সহজ নয়। মাটির তল থেকে সত্য খুঁজে বের করে আনি। ওর কথা শুনে ভ্রু কুচকালাম আমরা 4 জনে। 6 পড়ুয়া পিচকু পোলায় বলে কিনা মাটির তল থেকে সত্য বের করে আনে। রাগান্বিত কণ্ঠে ধমক দিয়ে বললাম, তুই তোর আলতো ফালতু কথা নিয়ে আমার রুম থেকে যাবি, নাকি আমি দিব ডাক নাহিদ ভাইয়াকে। আদিল এই বাড়ির মধ্যে
জমের থেকেও যদি বেশি কাউকে ভয় পায় তাহলে সে হচ্ছে নাহিদ ভাইয়া। ইতস্তত হয়ে কাপা কাপা গলায় আদিল বলল, বোন, আমার হাত পা দুটো আল্লাহ সোলামতে রেখেছেন। আমি একাই যেতে পারি, কাউকে এসে আমাকে নিয়ে যেতে হবে না। আর রইল কথা রহস্য ও ভেদের তো দেখিস, আমি গোয়েন্দা আদিল একদিন ঠিকই তোমাদের চারজনের পেটে পেটে যে শয়তানি কুবুদ্ধি গোনা রয়েছে প্রমাণ সহ হাতে নাতে বের করে আনবো। বিছানা থেকে লাফিয়ে নামলাম, তীক্ষ্ণ কণ্ঠে বললাম, তোরে রে আজকে হচ্ছে তোর। আমার দিকে বড় বড় চোখ করে তাকালো আদিল, পরক্ষণে চেঁচিয়ে বাবা গো বলে দৌড়ে রুম থেকে পালালো। ওর যাওয়ার দিকে তাকিয়ে চারজনে হাসতে শুরু করলাম। তখন পেছন থেকে রিয়া বলল, আমাদের কিন্তু শপিং মলে যেতে হবে। আহিতার হলুদের আর মাত্র 2 দিন বাকি আছে, শপিং করতে হবে তো নাকি? ঘণ্টাখানিক পর বর্ষা ছুটে গেল ওর বাবার কাছে। মিস্টার সাগর খানের মুখের পানে এক হাত বাড়িয়ে দিয়ে বলতে লাগলো, শপিংয়ে যাবো, 10-20 হাজার টাকা দাও। 10-20 হাজার টাকা শুনে হা হয়ে মেয়ের দিকে তাকালেন। অস্ফুট স্বরে তিনি বলে উঠলেন, বান্ধবীর বিয়ের জন্য মার্কেট করতে যাচ্ছ নাকি নিজের বিয়ের জন্য? বর্ষা আহ্লাদি কণ্ঠে বলল, নিজের বিয়ের জন্য হলে তো লক্ষ লক্ষ টাকা চাইতাম, বান্ধবীর বিয়ে বলেই তো 1000 চাইছি। বলি ঠোঁটের কোণে এক মিষ্টি হাসি ফুটিয়ে তুলল। বর্ষার এই হাসির দিকে তাকালে যেন বর্ষার বাবা স্বর্গ সুখ খুঁজে পান। বাবারা হয়তো এমনই হয়, সন্তানের সুখী ওনারা সুখী। পেছন থেকে শানিত কণ্ঠে বলল, ওরা টাকা দিলে আমরাও টাকা দিতে হইব। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বর্ষা বলল, ডোন্ট কেয়ার অ্যাটিটিউড দেখিয়ে অনিক বলল। অনিক হচ্ছে বর্ষার ভাই, বর্ষার থেকে 2 বছরের ছোট। পুরো নাম আলামিন খান অনিক। বর্ষা ওরা 2 ভাই 1 বোন। বর্ষা বড়, অনিক ও আমির হামজা ছোট। আমির হামজার বর্তমান বয়স 3 বছর, কিন্তু সেও টাকার দিক দিয়ে পিছিয়ে নেই। কাউকে টাকা দিতে দেখলেই বলবে আমালিও দাও। সাগর খান বাধ্য হয়ে ছেলেকে আগেই 5,000 টাকা দিয়ে পাঠিয়ে দিল। অনিক বলেছিল, ওকে যত দিবা আমাদেরকেও তত দিতে হইব, নাইলে নিব না। মিস্টার সাগর খান চালাকি করে বললেন, ওরে তো 5,000 দিব, তাই তুমিও 5 নাও। 5 কথাটা শুনে উদাসীন মনে বাবার দিকে তাকিয়ে রইলাম। অনেক যেতেই আমাকে অবাক করে দিয়ে বাবা আমার হাতে টাকা দিয়ে বললেন, মেয়েরা যা চায় বাবাদের সামর্থ্যের মধ্যে থাকলে তা দিতে হয়, কারণ মেয়েরা সারা জীবন বাবার কাছে থাকে না। আর আমি জানি আমার মেয়ে ফাউল খরচ করে না। যা ইচ্ছে কিনে নিয়ে সন্ধ্যার আগে বাসায় ফিরে এসো, আর যদি লেট হয় তাহলে কল দিয়েও আমি নিয়ে আসবো, কেমন? বর্ষা ইমোশনাল হয়ে তার বাবাকে জড়িয়ে ধরল, বিড়বিড় করে বলল, আব্বু তোমাকে অনেক অনেক ভালোবাসি, তুমি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। মিস্টার সাগর বর্ষার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, শপিং মলে এসেও শান্তি নেই। 4 জনের অদ্ভুত সব কাজের জন্য শপের ম্যানেজার বাধ্য হয়ে 4 জনকে শপ থেকে বের করে দিল। এখন কি গন্ডগোল করেছে এই গন্ডগোল বাহিনী, সেটা না হয় পরের পর্বে বলবো। এই নীল ও সাদা রঙের মিশ্রণে লেহেঙ্গাটা আমি নিব। 2 হাতে লেহেঙ্গা উল্টে পাল্টে দেখতে দেখতে বলল বর্ষা। পেছন থেকে থাবা মেরে লেহেঙ্গাটা নিয়ে নিল বৃষ্টি। এক নজর দেখে সেও বলল, বেশ সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে, এটা আমি নিব। তুই তোর জন্য অন্য একটা দেখ। বৃষ্টির হাত থেকে 6 মেরে নিয়ে নিল রিমা আর বলতে লাগলো, না, এটা আমি নেব। রিমার হাত থেকে এবারে নিল রিয়া। বেচারি কিছু বলার আগেই ওর হাত থেকে লেহেঙ্গাটা বর্ষা নিয়ে নেয় এবং সকলের দিকে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, আমি দেখেছি আগে, তাই আমিই নিব। বাকিরাও কম নয়, লেহেঙ্গা ধরে টানাটানি করছে। আর একজন বলছে আমি নিব, তার একজন বলছে না আমি নিব। 15-10 মিনিট এভাবেই চলল। দূর থেকে লক্ষ্য করলো ম্যানেজার। তিনি এগিয়ে এসে মাত্রাতিরিক্ত রাগ ও ক্ষোভ প্রকাশ করে বললেন, ছেড়ে যাবে, রাখুন এটা ডেস্কের উপরে। তাছাড়া এটার বিল পেমেন্ট হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে ডেলিভারি দেওয়া হবে। ডেলিভারির পূর্বে আপনারা 4 জন কাপড়টা নষ্ট করে ফেললে আমরা কাস্টমারের কাছে মুখ দেখাবো কি করে? বর্ষা অপরাধীর মতো মাথা নিচু করে শালীন কণ্ঠে বলল, দুঃখিত আঙ্কেল, আমি জানতাম না যে এটা অলরেডি সেল হয়ে গেছে। আপনি আমাকে সেম কালার ও ডিজাইনের আরও একটা লেহেঙ্গা দেখাবেন প্লিজ? আসলে ওই কালার ও ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছে। ম্যানেজার আফসোসের সাথে বললেন, সরি, এটা স্টক একটাই ছিল, আপনি অন্য কিছু দেখতে পারেন। তখন রাগে অগ্নি শর্মা হয়ে গজগজ করতে করতে বলল রিমা, আর নেই মানে? এত বড় শপে সেম ডিজাইনের লেহেঙ্গা নেই, মস্করা করছেন? আমাদের সেম চাই মানে চাই। জানি না কোথা থেকে এনে দেবেন, শুধু জানি এনে দেবেন, আর নয়তো আমরা এখান থেকে যাব না।
ম্যানেজার তাদের তিনজনের সাথে তর্কে পেরেই উঠছে না, তাই বাধ্য হয়ে গার্ডকে ডেকে পাঠালেন চারজনকে সব থেকে বের করে দিতে। বর্ষা চারজনের দিকে তাকিয়ে বলল, বলছে যখন নেই তাহলে এখন এত ঝামেলা পাকাচ্ছিস কেন? চল এখান থেকে। বলি হনহনিয়ে বেরিয়ে গেল বর্ষা। বিরক্তিকর নিঃশ্বাস ফেলে বাকিরাও তার পিছু পিছু বের হলো। 4 ঘন্টা মার্কেট ঘুরে বর্ষার কিছুই পছন্দ হলো না। ওর মন তো পড়ে আছে সেই নীল সাদা লেহেঙ্গার কাছে। বাকিরা টুকটাক মার্কেট করলেও বর্ষা করেনি। এতে বাকিদের মন খারাপ হয় ঢের। তারাও কিছু কিনতে চায়নি, কিন্তু বর্ষা বলেছে সে পরে কিনবে, কিন্তু কেনেনি। এক হতাশাজনক দীর্ঘশ্বাস ফেলে সকলে সন্ধ্যার আগেই বাড়ি ফিরে আসলো। হলরুমেই বসেছিল বাড়ির সকলে। ওদের চারজনকে আসতে দেখে ওনারা ওদের নিজেদের কাছে ডাকলেন। ও কি কি কিনেছে সেটাই দেখতে চাইল। ওরা তিনজন ওনাদের কাছে চলে যায়। ও সব শপিং দেখাতে লাগে। বর্ষা যেহেতু কিছু কেনেনি তাই সে সোজা তার রুমে চলে আসে। কিছুক্ষণের মধ্যে অন্ধকার নেমে আসবে পৃথিবীর বুকে। মাগরিবের আজানের প্রায় 10-20 মিনিট আগেই ফিরেছে ওরা। রুমে ঢুকতে দেখলো রুম পুরো অন্ধকারে আচ্ছন্ন। রুমের দরজা চাপানো ছিল, জানালায় বন্ধ, লাইট নিভানো, তাই রুম অন্ধকার হয়ে আছে। অন্ধকারে অন্ধের মতো হেঁটে লাইট অন করে পেছনে তাকাতেই বিস্মিত হয়ে যায় বর্ষা। শুকনো ঠোক গিলে সামনে এগিয়ে যায় সে। বিছানার উপর পা তুলে বসলো। একটা বড় পার্সেল রাখা আছে, তার উপর একটা চিরকুট একটা কস্টেপ দিয়ে লাগানো। অভ্র বাড়িতে নেই, তাহলে এই গিফট কে রাখলো তার রুমে? ভাবতে ভাবতে চিরকুটটা হাতে নিয়ে খুলে পড়তে শুরু করলো। মনেরই অজান্তে ভালোবেসে ফেলেছি তোমাকে, সেই তখন থেকে যখন তোমাকে জানতামও না, তুমি কে চিনতামও না। তোমারই অগোচরে তোমাকে ভালোবেসেছি। সে ভালোবাসার গভীরে ডুবুর হয়ে ডুব সাঁতার কেটেছি বহুবার। তখন তুমিও অজ্ঞ ছিলে। কেউ একজন আছে যে তোমাকে গভীরের থেকেও গভীরভাবে ভালোবাসে। আমার আজও মনে আছে সেই দিনের কথা, যখন তোমাকে প্রথম দেখি। তারপর থেকে পাগল হয়ে তোমাকে খুঁজেছি, কোথাও পাইনি। যখন পেলাম তোমাকে জানাতে ভয় হলো। কিভাবে জানাবো, তুমি বিষয়টা কিভাবে নেবে, তাই বলতামই না। কিন্তু যখন তুমি আমারই সামনে খিলখিল করে হেসে উঠতে, আমি অগোচরে দীর্ঘশ্বাস ফেলতাম। তোমার চোখে শুধু আমি আমার প্রতি প্রতিবিম্ব দেখতে চাই। দিন শেষে চাইতাম তুমি, হ্যাঁ তুমি এই মানুষটা একান্তই আমার হও। ভেবেছিলাম তোমাকে বুঝে আমি হারিয়ে ফেলবো, কিন্তু ভাগ্যক্রমে আল্লাহ তোমাকে আমার কপালে লিখে দিলেন। তোমারই অজান্তে আমরা বিয়ের বন্ধনে আবদ্ধ হলাম। তোমার সকল চাওয়া পাওয়া, ভালো লাগা মন্দ লাগা, সেই থেকে আমি আমার সঙ্গে জুড়ে নিলাম। কয়েকদিন দূরে থাকি বলে কিভাবে ভাবতে পারো আমি অন্য কারোর জন্য তোমাকে ঠকাচ্ছি? যাকে সেসব কথা বলেছিলাম, অপেক্ষা করো, অপেক্ষার ফল মিষ্টি হয়। তোমার জন্য তো মিষ্টি আনতে পারিনি, তবে একেবারে খালি হাতেও আসেনি। পার্সেলটা খুলে দেখো, আমার শুভ্রপরীর জন্য সামান্য একটা উপহার। যদি পছন্দ হয় তাহলে ছুটে এসো ছাদে। অপেক্ষায় দাঁড়িয়ে আছি আমি সেই বহুকাল থেকে। লেখা ছলছল করছে বর্ষার চোখ জোড়া। সত্যি তো, সে কিভাবে ভাবলো অভ্র তাকে ঠকাচ্ছে? তাছাড়া অভ্রই বা কিভাবে জানলো বর্ষা এই কথা বলেছে? রুমে বা বারান্দায় কোথাও আবার সে সিসি ক্যামেরা লাগিয়ে রাখেনি তো? সব থেকে বড় কথা, অভ্র বাড়ি ফিরে এসেছে। গিফটের কাগজ খুলে বর্ষার চোখ জোড়া চড়ক গাছ। বক্সের মধ্যে সেই নীল সাদা লেহেঙ্গা যেটা সে পছন্দ করেছিল। এটা অলরেডি সেল হয়ে গেছে, তার মানে তখন অভ্রই এটা কিনেছিল ওর জন্য। অভ্র ওখানে ছিল বলেই বর্ষা যখন ওই শপে প্রবেশ করেছিল তখন তার বুকের বাঁ পাশে হৃদস্পন্দনের শব্দ তীব্র হয়েছিল। বর্ষা লেহেঙ্গা বুকের মাঝে ঝাপটে ধরল। কার্নিশ পেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। লেহেঙ্গা আগে নিয়ে বক্সে রেখে দিয়ে চিঠি হাতে ছুটল বর্ষা। সিঁড়ি দিয়ে উঠে ছাদে যেতেই দেখল অভ্র ছাদের এক কোনায় উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে। বর্ষা ছুটে গিয়ে পেছন থেকে ঝাপটে ধরল তাকে। অভ্র বর্ষার হাতের উপর নিজের হাত রেখে ঠোঁটের কোণে মৃদু হেসে ক্ষীণ কণ্ঠে বলল, কান্না করছো কেন? এই তো এসে পড়েছি। বর্ষা জড়ানো কণ্ঠে বলল, জানো কত মিস করেছি। অভ্র বর্ষার হাত দুটো ছাড়িয়ে নিজে বর্ষার মুখোমুখি ঘুরে দাঁড়ালো। বর্ষার দুই গালে তার দুই হাত দিয়ে আলতো চাপ দিয়ে বলল, মিস কি তুমি একাই করেছো, আমি করিনি? ও আল্লাহ, এত ঝাল! কে রান্না করেছে এই তরকারি? ঝালে মুখ দিয়ে হা হু করতে করতে বলল অভ্র। সামনে থেকে এক গ্লাস পানি এগিয়ে দিল রিমা রামু। পরক্ষণেই তিনি বললেন, বর্ষা রান্না করছে কেন? বেশি ঝাল হয়েছে নাকি? অভ্র বিরক্তিকর দৃষ্টিতে বর্ষার দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল,
মেরে ফেলবি নাকি? এত ঝাল কেন দিয়েছিস? কোনো কিছু না বলেই বর্ষা মুখ ভার করে ডাইনিং টেবিল থেকে উঠে চলে যায়। মাগরিবের আজান দিতেই বর্ষা অভ্র ছাদ থেকে নিচে চলে আসে। বর্ষা নামাজ পড়ে রান্না করার জন্য কিচেনে চলে যায়। এতদিন পর সে বাড়িতে ফিরেছে, এই আনন্দে তার প্রিয় কিছু রান্না করবে এই চিন্তা করেই রান্না করতে আসে। বর্ষা রান্না করবে শুনে সকলে চমকে যায়, কেননা যাকে হাজার ডেকেও রান্নাঘরে আনা যায় না সে আজ নিজে থেকে এসে বলছে রান্না করবে। গরুর গোস্ত অভ্রর বেশ পছন্দ, বর্ষা সেটাই রান্না করবে চিন্তা করেছে। ফ্রিজ থেকে গোস্ত বের করে ভিজিয়ে রাখে, অন্যদিকে পেঁয়াজ কাটতে বসে। গোস্ত ভিজতে প্রায় 30 মিনিটের মতো সময় লাগে। ভালো করে ধুয়ে রান্না বসিয়ে দেয় বর্ষা। গোস্তের অনুমানে সব মশলা দেয়। এদিকে বর্ষার মাথা থেকে বেরিয়ে যায় অভ্র ঝাল খেতে পারে না, খুব সামান্য ঝাল খেতে পারে, অতিরিক্ত ঝাল খেলে সে ঝালে ঝালে লাল হয়ে যায়। অভ্র দেখতে বেশ ফর্সা, তাই একটু ঝাল খেতে হাঁপাতে হাঁপাতে শরীর লাল হয়ে যায়। রান্না শেষে রুমে চলে আসে বর্ষা। রান্না করার জন্য চুলার কাছে দাঁড়িয়ে থাকতে থাকতে ঘামে শরীর ছিপছিপে হয়ে গেছে, তাই রুমে এসে ফ্রেশ হতে বাথরুমে চলে যায়। রাতে সকলে একসাথে খেতে বসে। গরুর গোস্ত অভ্রর পছন্দ, আর সে গোস্ত দেখে খুশিও হয়। রিয়ার আম্মু ও রিমার আম্মু টেবিলে সকলে খাবার বেড়ে দিচ্ছে। বর্ষার আম্মু ও বৃষ্টির আম্মু কিচেন থেকে খাবার বাটিতে বেড়ে নিয়ে এসেছে। তাছাড়া বাদবাকি সকলে খেতে বসে পড়েছে। অভ্র এক লোকমা খাবার মুখে দিয়ে চেঁচিয়ে ওঠে। বিষয়টা বর্ষার মোটেও ভালো লাগেনি। সে কত আহ্লাদ ও ভালোবাসা নিয়ে অভ্রর জন্য রান্না করলো, আর সে খেতে অবধি পারছে না, শুধু ঝাল বেশি বলে। এক আকাশ অভিমান নিয়ে খোলা আকাশের নিচে বসে আছে বর্ষা। আকাশে আজ তারা নেই, ঘন কালো মেঘের আড়ালে লুকিয়ে আছে তারাগুলো। বিষণ্ণতায় উদাসীন মনে আকাশ পানে তাকিয়ে আছে বর্ষা। সে তখন থেকে হাতে গোনা প্রায় 2 ঘন্টা হবে বর্ষা ছাদে এসে বসে আছে। এখানেই ভালো লাগছে, ঠান্ডা শীতল বাতাসে গা এলিয়ে দিয়েছে সে। চোখ জোড়া বন্ধ করে সে বাতাস অনুভব করছে বর্ষা। হঠাৎ পুরুষালীর 2 হাত পেছন থেকে বর্ষাকে আঁকড়ে ধরল। আচমকা চোখ খুলে বর্ষা পেছনে ঘুরতে চাইল, কিন্তু পারল না। সে তাকে খুব শক্ত করে জড়িয়ে ধরেছে, যার জন্য বর্ষা নড়তে পারছে না। কানের কাছে ফিসফিস করে বলল, এত ঝাল দিয়ে কেউ রান্না করে? কিছুক্ষণ চুপ থেকে নীরবতা পালন করে বর্ষা মলিন কণ্ঠে বলল, সরি, আমি বুঝতে পারিনি এত ঝাল হয়ে যাবে। আসলে আমি... বর্ষাকে আর কিছু বলতে না দিয়ে অভ্র বর্ষার ঠোঁট জোড়ার উপর নিজের শাহাদাত আঙ্গুল রেখে নিঃসালো কণ্ঠে বলল, আমি জানি তুমি আমার জন্যই রান্না করেছো। তরকারিতে ঝাল হয়েছে ঠিকই, কিন্তু তার মধ্যে তোমার হাতের ছোঁয়া রয়েছে, তোমার ভালোবাসার মিশ্রণ রয়েছে। শুধু একটু ঝাল হয়েছে বলে কি আমি খাবো না? কি ভেবেছ? বর্ষা 2 হাত দিয়ে অভ্রর হাত ঠোঁটের উপর থেকে সরিয়ে ধাতস্থ কণ্ঠ বলল, মানে তুমি ঝাল তরকারি খেয়েছো? অভ্র মলিন কণ্ঠে বলল, ঝালে আমার মুখ চলছে, এখন একটু মিষ্টি প্রয়োজন। বর্ষা কপালে ভাঁজ ফেলে ভ্রু কুঁচকে বলল, বাড়িতে মিষ্টি নেই। অভ্র ওর 1 হাত দিয়ে বর্ষার গাল চেপে ধরে আবারও নিঃসালো কণ্ঠে বলল, এই তো আমার কাছে আছে মিষ্টি। বর্ষা বোকা বোকা চাহানি ফেলে অভ্রর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল, মানে হচ্ছে আমি এখন আমার বউয়ের কাছ থেকে মিষ্টি খাবো। আমার কাছে মিষ্টি নেই। বর্ষার বলতে দেরি হলো, কিন্তু অভ্রর দুষ্টামি করতে দেরি হয়নি। 1 হাত দিয়ে বর্ষার কোমর ধরে নিজের কাছে টেনে আনলো। গাল থেকে হাত ঘাড়ের পেছনে চুলের মধ্যে ঢুকালো। পরক্ষণে অভ্র ওর ঠোঁট জোড়া বর্ষার ঠোঁট জোড়ার সাথে মিশিয়ে নিল। বর্ষার ওষ্ঠদয় নিজের দখলে নিয়ে নিল অভ্র। বর্ষা আচমকা চমকে গিয়ে চোখ জোড়া বড় বড় করে ফেলল। সে ভাবতেও পারেনি অভ্র এমন কিছু করবে। আকাশে হঠাৎ করে বিকট শব্দে বজ্রপাত হলো। বর্ষা ভয় পেয়ে অভ্রকে জড়িয়ে ধরল। অভ্র আরো শক্ত করে বর্ষাকে নিজের আষ্টে পৃষ্ঠের সাথে জড়িয়ে নিল। কয়েকবার বজ্রপাত হওয়ার পরপরই মুষল ধারায় বৃষ্টি শুরু হলো। অভ্র বুঝতে পারছে বর্ষা ঝিমিয়ে যাচ্ছে। অভ্র বর্ষার ঠোঁট জোড়া ছেড়ে দিয়ে কিছুটা আলগা হয়ে দাঁড়ালো। অভ্র খেয়াল করলো বর্ষা ঘুমিয়ে গেছে। বর্ষাকে সোজা করে দাঁড় করালো। বৃষ্টির ফোঁটা ফোঁটা পানি বর্ষার মুখের উপর পড়ছে। আলতো হাতে মুখের উপর থেকে জলগুলো মুছে দিয়ে ক্ষীণ কণ্ঠে বলল, এটা কি হলো শুভ্রপরি? রোম্যান্টিক একটা মোমেন্টে এসে তুমি ঘুমিয়ে পড়লে। কিয়ৎক্ষণ পর অভ্রর মাথায় আসলো বৃষ্টি পড়ছে, হয়তো সেজন্য জ্ঞান হারিয়ে ফেলেছে বর্ষা। তাই তাড়াহুড়ো করে ওকে পাজা কোলে তুলে নিয়ে ছাদ থেকে বেরিয়ে পড়ল। রুমে এসে বর্ষাকে বিছানার উপর শুয়ে দেয়। কপালে আলতো চুমু এঁকে দিয়ে বর্ষার আম্মুকে ডাকতে লাগলো। বর্ষার আম্মু সহ আরো কয়েকজন রুমে আসলো। অভ্র তাদের উদ্দেশ্যে বলল, ছাদে বসে বসে ফিরছিল আর জ্ঞান হারিয়ে ফেলেছে, তুমি ওর ভেজা কাপড়গুলো একটু পাল্টে দাও।
বলে অভ্র রুম থেকে বের হয়ে সোজা নিজের রুমে চলে আসলো। রুমের বড় আয়নার সামনে দাঁড়াতেও নজরবন্দি হলো ওরই ঠোঁটজোড়ার উপর। একটু কেটে গেছে এবং সেখান থেকে রক্তের ফোঁটা বের হচ্ছে। অভ্র শুকনো ঢোক গিল, কপালে হাত দিয়ে বিছানার উপর ধপ করে বসে পড়ল। পাখিরা তার কাটা ঠোঁট দেখেনি তো? এটা এখন তার দুশ্চিন্তার মারাত্মক কারণ। বৃষ্টিতে ভেজার জন্য বর্ষার আর রাতে জ্ঞান ফিরে আসেনি। অভ্র মাঝরাতে দেখতে আসে বর্ষাকে। ওর শরীর প্রচন্ড ঠান্ডা বলে বর্ষার আম্মু আজ রাতে ওর রুমেই থাকে। মেয়ের শরীর খারাপ থাকলে মায়ের কি আর রাতে ঘুম হয়? অভ্র বর্ষার মাথার কাছে ঘন্টাখানেক বসে রয়। অভ্র আশায় বর্ষার আম্মু খাটের সাথে হেলান নিয়ে ঘুমিয়ে পড়েন। অভ্র ফোনে মেসেজে কারোর সাথে কন্ট্যাক্ট করছে, তখন তার কানে ভেসে আসলো বর্ষা ঘুমের ঘোরে বারবার বিড়বিড় করে অভ্র বলে যাচ্ছে। ঠোঁটের কোণে তৃপ্তিময় হাসি ফুটিয়ে তুলে বর্ষার কপালে চুমু এঁকে দিল বর্ষাকে অভ্র। বর্ষার হাত নিজের হাতের মধ্যে নিয়ে শক্ত করে ধরে বসে রইল। পরদিন সকাল সকাল বলা নেই কওয়া অচেনা একটা মেয়ে বাড়ির ভেতরে এসে হট্টগোল পাকিয়ে চলেছে। একটা মেয়ের সাথে বাড়ির এতগুলো মহিলা কথাই পেরিয়ে উঠছে না। সকলের সাথে মেয়েটার এক প্রকার তর্কাতর্কি শুরু হয়ে গেছে। কানের কাছে কে যেন এসে বর্ষা বলে চিৎকার দিয়ে উঠল। ঘুম থেকে লাফিয়ে উঠল বর্ষা। ঘুম ঘুম চোখে সামনে তাকিয়ে দেখল রিমা বসে আছে। গম্ভীর কণ্ঠে বর্ষা বলল, সমস্যা কি? এভাবে চিৎকার করলি কেন? আর একটু হলেই তো কানের পর্দা ফেটে বয়রা হয়ে যেতাম। বাড়িতে সকাল সকাল একটা মেয়ের আবির্ভাব ঘটেছে, আর সে নিচে এসে একটা হট্টগোল পাকিয়ে তুলেছে। এদিকে তুই পড়ে পড়ে ঘুমাচ্ছিস। চল নিচে দেখবি চল। রিমা শানিত কণ্ঠে বলল। মেয়েটাকে এক নজর দেখার জন্য না চাইতেও যেতেই হলো বর্ষাকে। নিচে এসে দেখলো সত্যি একটা মেয়ে কাকের মতো কা কা করছে। বর্ষা দেয়ালের সাথে হেলান দিয়ে একটা মেয়ে ও 6টা মহিলার ঝগড়া দেখতে লাগলো। খালি মুখে ঝগড়াটা তেমন জমছিল না। ডাইনিং টেবিলের উপর ফলমূল রাখা আছে। বর্ষা সেখান থেকে একটা আপেল তুলে নেয়। চোখ তুলে বাড়ির পূর্ব দিকে তাকাতেই দেখলো বৃষ্টি, রিয়া, তিন্নি ওরা ওপাশে দাঁড়িয়ে আছে। বর্ষাও তাদের পাশে গিয়ে পাশ কেটে দাঁড়ালো। হাতের মধ্যে আপেল নিয়ে খেলা করতে লাগলো। পরক্ষণে আপেলের গায়ে এক কামড় বসিয়ে দিল বর্ষা। গালের মধ্যে আপেল একবার এদিক তো আরেকবার সেদিকে চাবাতে চাবাতে প্রশ্ন ছুড়ল, মেয়েটা কে আর আমাদের বাড়িতে কেন আসছে? বর্ষা কথার প্রত্যুত্তরে তিন্নি বলল, মেয়েটার নাম হিয়া। বর্ষা কপালের চামড়া ভাঁজ ফেলে চোখ দুটো ছোট ছোট করে তিন্নির দিকে তাকিয়ে বলল, মিস হিয়া আমাদের বাড়িতে কেন আসছে? কাকে চাই তার? নির্মূল কণ্ঠে বৃষ্টি বলল, অভ্র ভাইয়াকে চাই তার। বৃষ্টির কথা বর্ষার কান অব্দি আসতেই চক্ষু জোড়া কপালে উঠে গেল। ওর বড় বড় চোখ করে বৃষ্টির দিকে তাকালো। হাত থেকে আপেলটা মাটিতে পড়ে গেছে সেই তখনই বৃষ্টির কথা শুনে তিনি সহ বাকিরাও মাথা নাড়িয়ে বলল, একদম সত্যি। বর্ষার আগে চোয়াল শক্ত করে বলল, আজ এই হিয়া ফিয়ার 12টা বাজিয়ে ফেলবো। কত বড় সাহস! অভ্র ভাইয়ার জন্য আমাদের বাড়িতে আসছে এই মেয়ে। একে তো আমি বলেই সামনে তাকাতেই দেখলো অভ্র হিয়ার দিকে এগিয়ে যাচ্ছে। সকলের সামনে গিয়ে অভ্র শানিত কণ্ঠে বলল, হিয়া বাইরে যাও। মেয়েটার কিছু না বলে সে বাধ্য মেয়ের মতো বাইরে চলে গেল। অভ্র হিয়ার হয়ে সকলের থেকে ক্ষমা চাইল। তারপর সেও বেরিয়ে গেল। বর্ষার মাথার উপর দিয়ে গেল শুরু থেকে এই পর্যন্ত ঘটনা সবটা। এক ধ্যানে অভ্রর যাওয়ার দিকে তাকিয়ে রইল। অভ্র চোখের আড়াল হতেই বর্ষা নিজের স্বজ্ঞানে ফিরে আসলো। এক দৌড়ে বাড়ির বাইরে চলে আসলো। অভ্র আর হিয়া দুজনে গাড়িতে উঠে ওরই সামনে দিয়ে চলে গেল। মনমরা হয়ে দাঁড়িয়ে রইল বর্ষা। অস্ফুট স্বরে মুখ দিয়ে বেরিয়ে আসলো, কে হিয়া? তুমি কি সত্যি ঠকাচ্ছ আমায় অভ্র? চক্ষু জোড়া ব্যাকুল হয়ে তাকিয়ে রয়েছে রাস্তার দিকে। ভারী নিঃশ্বাস ফেলছে বারবার। সেই সকালে বের হয়েছে, বিকেল হয়ে গেছে, এখন পর্যন্ত আসার খবর নেই। সকাল থেকে এ পর্যন্ত হিসাব ছাড়া কল দিয়েছে বর্ষা, কিন্তু প্রতিবারের মতো এবারও ফোন বন্ধ। বর্ষার মাথায় গুণে পোকারা কামড়ে যাচ্ছে। তার মস্তিষ্ক তাকে বলছে, অভ্র যে সময়টা ওই হিয়া নামে মেয়েটার কাছে থাকে তখনই হয়তো সে ফোন বন্ধ করে রাখে। তাহলে কি যখনই তার ফোন বন্ধ থাকে তখন সে ওই মেয়েটার কাছে থাকে? কি সম্পর্ক তাদের দুজনের মধ্যে? তাহলে কি আমার চিন্তা ভাবনাই সত্যি? কড়ার উদ্দরে অহেতুক বারান্দায় বসে রয়েছে সে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। চিনচিন গরম পড়েছে, কিন্তু বর্ষার তাতে কোনো হেলদোল নেই। মনে হচ্ছে বাইরে শিল দাঁড়ায় বৃষ্টি হচ্ছে আর সে বসে বসে উপভোগ করছে। কিন্তু নয়, হচ্ছে তার উল্টো। গুরু গম্ভীর কণ্ঠে পেছন থেকে কেউ বলল,
এই কড়া রোদে তুমি বারান্দায় বসে আছো কেন? মাথা পেছনে ঘুরিয়ে বর্ষা ওর আম্মুকে বলল। ভালো লাগছে না আম্মু। বর্ষার মা বর্ষাকে 2 হাতে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে আমার মেয়ের? তার ভালো লাগছে না কেন শুনি? বর্ষা ধাতস্থ কণ্ঠে বলল, কিছু হয়নি আম্মু, এমনি। তা তুমি কেন আসতে গেলে? আমাকে ডাক দিলে তো আমিই যেতাম তোমার কাছে। বর্ষার মা বর্ষার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, এই নিয়ে 4 থেকে 5 বার আওয়াজ দিয়েছি, কোনো সারা শব্দ নেই। নিজেই দেখতে চলে আসলাম তাই। বর্ষা ক্ষীণ কণ্ঠে বলল, সরি আম্মু, আমি শুনতে পাইনি। কোনো ব্যাপার না, চলো কিছু খাবে, এমনিতেও দুপুরে ঠিকমতো খাওনি। তুমি তো জানো তোমার শরীর খুব দুর্বল, আর এখন তোমার পুষ্টিকর খাবার খেতে হবে, নয়তো আগামীকাল আহিতার হলুদে গেলে তো দুর্বলতার জন্য মাথা ঘুরে পড়ে যাবে। প্রত্যুত্তরে বর্ষা তেমন কিছুই বলল না, শুধু বলল, ইচ্ছে করছে না। বর্ষাকে জোরপূর্বক রুমে নিয়ে আসলো ওর মা। রুমে এনে হালকা কিছু নাস্তা খাইয়ে দিয়ে তিনি চলে গেলেন। বর্ষা বিছানার উপর বসে ফোন স্ক্রল করতে লাগলো। হঠাৎ তার মনে হলো দরজার সামনে পর্দার আড়ালে কেউ দাঁড়িয়ে আছে। মোবাইলটা বিছানার উপর রেখে এগিয়ে গেল সেথায়। 2 হাতে পর্দা মুঠি বন্ধ করে ধরে দাঁড়িয়ে রয়েছে হামজা, অর্থাৎ বর্ষার ছোট ভাই। বর্ষা তাকে দেখে ভ্রু কুঁচকাল। কিয়ৎক্ষণ তার কিউট ফেসের দিকে তাকিয়ে থেকে বলল, আমির হামজা হঠাৎ আমার দুয়ারে? বাচ্চা ছেলে কিছু না বুঝলেও ধীর কণ্ঠে বলল। বর্ষা হামজার থুতনিতে হাত রেখে বলল, আচ্ছা হামজা, তা এখানে লুকিয়ে দাঁড়িয়ে আছো কেন? মোবাইলে কার্টুন দেখবা? হামজা ডানিয়ে বামে মাথা নাড়িয়ে বলল। বর্ষা চোখ জোড়া ছোট ছোট করে বলল, তো? হামজা পর্দা দিয়ে মুখ ঢেকে বলল। বর্ষা শব্দ করে হেসে দেয়, কেননা হামজা দেখতে পুরো বর্ষার কপি। আবার সে তারই স্বভাবে বড় হচ্ছে, এজন্য বর্ষার প্রায়ই তার বাবা মা ও বাকিদের কাছ থেকে শুনতে হয়, বাড়িতে একটা বর্ষা কি কম ছিল? হামজা পুরো বর্ষার মতো পাজি হয়েছে। ছোটবেলায় বর্ষা তো এমনই ছিল। বর্ষার বাবা তাদেরকে সায় দিয়ে বলেন, বর্ষার থেকেও বেশি পাজি ও তেরা হইছে। হামজা বর্ষাকেও হার মানিয়ে ফেলেছে। দাঁতে দাঁত চেপে সবকিছু শুনিও না শোনার মতো করে বসে থাকে বর্ষা। মাঝে মধ্যে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে হামজার দিকে, ওর জন্যই তো কথা শুনতে হয়। বর্ষা হামজাকে পর্দার আড়াল থেকে বের করে কোলে তুলে নিল। সিঁড়ি দিয়ে নামতে নামতে চেঁচিয়ে ওদের মায়ের উদ্দেশ্যে বলল, আম্মু, আমি হামজাকে নিয়ে দোকানে যাচ্ছি। দোকান থেকে একটা আইসক্রিম কিনে হামজার হাতে দিল। হামজা বর্ষার উদ্দেশ্যে বলল। বর্ষা উপরের কাগজ খুলে দিলে হামজা খেতে শুরু করলো। বর্ষা হামজার দিকে তাকিয়ে বলল, মজা? হামজা হাসতে হাসতে বলল। বর্ষা হামজার কথা শুনে শব্দ করে হাসতে শুরু করলো। পরক্ষণে হাসি থামিয়ে বলল, এসব উল্টাপাল্টা ইংলিশ কোথা থেকে শিখছো? হামজা আইসক্রিম খেতে খেতে বলল। বন্ধ দরজার ওপারে দাঁড়িয়ে রাগী গলায় চেঁচিয়ে বলল, ভুলে যেও না হিয়া তুমি কে। তোমাকে আমি আমার ফ্ল্যাটে এনে রেখেছি, তার কারণ তোমার বাবা। আমাকে বাঁচাতে গিয়ে উনি ওনার জীবন ত্যাগ করেছিলেন। মৃত্যুর সময় তাকে আমি কথা দিয়েছিলাম, তোমার সব দায়িত্ব আমার। তাই বলে এটা নয় যে তুমি আমার বাড়িতে গিয়ে সকলের সঙ্গে বেয়াদবি করবে। নেক্সট টাইম আমি এসব কিন্তু সহ্য করব না। তুমি শুধুমাত্র আমার কর্তব্য, আর কিছুই না। আমার পার্সোনাল লাইফে দখল দিলে ভালো হবে না তোমার জন্য, সেটা আশা করি খুব ভালো করেই জানো। পরবর্তীতে সাবধানে থেকো। লাস্ট ওয়ার্নিং দিলাম, ভুল করে যদি আবার ভুল করো তাহলে তোমাকে মেরে ফেলতে আমি 2 বার ভাববো না। কথাটা মনে রেখো। আমার লাইফে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার ফ্যামিলি, এবং তারপরে গুরুত্বপূর্ণ বাকি সব কিছু। মাইন্ড ইট। বলেই দরজা খুলে বেরিয়ে গেল অভ্র। দরজার পেছনে দাঁড়িয়ে নিঃশব্দে কেঁদে উঠল হিয়া। আজ 1 মাস ধরে হিয়া অভ্রর কাছে আশ্রিত হয়ে আছে। হিয়া নিজেরই অজান্তে অভ্রকে ভালোবেসে ফেলেছে। সেটা কি অভ্র বুঝে না, নাকি বুঝেও তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে? রাত প্রায় 11টা বাজে। সকলে প্রায় অর্ধেক ঘুমিয়ে গেছে। বর্ষা এখনো ঘুমায়নি। রুমের লাইট জ্বালিয়ে পড়ার টেবিলে বসে আছে। পড়ায় কোনো মন নেই। তার রাত পোহালে একটা বিয়ের অনুষ্ঠান, সেদিকেও কোনো খেয়াল নেই বর্ষার। তার সমস্ত চিন্তা ভাবনা জুড়ে শুধু অভ্র বিরাজমান। হঠাৎ কানে গাড়ির হর্নের আওয়াজ ভেসে আসলো। পড়ার টেবিল থেকে উঠে দৌড়ে বারান্দায় চলে গেল বর্ষা। যা ভেবেছিল তাই, অভ্রর গাড়ি, মানে ও ফিরে এসেছে। বারান্দা থেকে রুমে চলে আসলো। ওড়না গায়ে জড়িয়ে রুম থেকে বের হলো। ততক্ষণে অভ্র বাড়ির ভেতরে ঢুকে সিঁড়ি অবধি চলে এসেছে। বর্ষাকে সিঁড়ির উপর দেখে কিছুক্ষণ স্তব্ধ দাঁড়িয়ে থেকে নিচ থেকে উপরে উঠে আসে। বর্ষাকে তোয়াক্কা না করে অভ্র পাশ কাটিয়ে তার রুমের দিকে চলে গেল। বর্ষাও কম নয়, সেও অভ্রর পেছন পেছন ছুটল। অভ্র রুমে ঢুকে শার্টের বোতাম খুলতে যাবে, তখন রুমে প্রবেশ করলো বর্ষা। রাগী গলায় বলে উঠল, হিয়াকে?
ঠোঁটজোড়া বাঁকা করে পেছনে ঘুরে তাকালো অভ্র। বর্ষা দরজার সামনে দাঁড়িয়ে আছে। রুমের লাইট অন বলে অভ্র বর্ষার চোখ জোড়া স্পষ্ট দেখতে পেল। চক্ষু জোড়া লাল হয়ে আছে, মনে হচ্ছে ইচ্ছে মতো কেঁদেছে। শার্টের বোতাম একটা একটা করে খুলে বিছানার উপর ছুঁড়ে ফেললো শার্টটা। অভ্রর কাণ্ড দেখে বর্ষার চোখ জোড়া চড়ক গাছ, সাথে সাথে মাথা নিচু করে ফ্লোরের দিকে তাকালো। অভ্র এক পা দুপা করে সামনে এগিয়ে এসে বর্ষার হাত ধরে নেয়। বর্ষা মাথা তুলে অভ্রর দিকে তাকানোর পরপরই অভ্র বর্ষাকে টেনে রুমের মধ্যে নিয়ে এসে দেয়ালের সাথে চেপে ধরল। অভ্রর অন্য হাত বর্ষার থুতনিতে রেখে গম্ভীর কণ্ঠে বলল, আর ইউ জেলাস? বর্ষা অভ্রর চিবুকে হাত রেখে সজোরে ধাক্কা দিয়ে কিছুটা দূরে সরিয়ে দিয়ে বলল, মোটেও না। অভ্র বর্ষার দিকে তাকিয়ে বাঁকা হাসল। বর্ষার আগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে যেতে লাগলো। পেছন থেকে আবারও অভ্র বর্ষার হাত ধরে ফেলে টান দিয়ে নিজের উন্মুক্ত বুকের আষ্টে পৃষ্ঠের সাথে জড়িয়ে ধরল। বর্ষা ছুটবার জন্য নড়াচড়া করতে লাগলো। অভ্র শক্ত করে বর্ষার হাত জোড়া ধরে বর্ষার ঠোঁট জোড়ার সাথে নিজের ঠোঁট জোড়া মিলিয়ে দিল। বর্ষা শুরুতে ছুটবার চেষ্টা করলেও কিয়ৎক্ষণ পর স্তব্ধ দাঁড়িয়ে পড়ে। মিনিট 5 পর অভ্র বর্ষাকে ছেড়ে দেয়। বর্ষার বন্ধ চোখ জোড়ার দিকে তাকিয়ে থেকে সশব্দে হেসে উঠল অভ্র। পিটপিট করে অভ্রর দিকে চোখ মেলে তাকালো বর্ষা। বর্ষা অভ্রর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বিড়বিড় করে বলল, সভ্য। দুই হাতে পেছনের দিকে নিয়ে বর্ষার দিকে কিছুটা ঝুঁকে ডেভিল হাসি দিয়ে অভ্র বলল, এবার বলো তুমি আমার কে? বর্ষার ঠোঁটজোড়া উল্টিয়ে অভ্রর মুখের দিকে তাকিয়ে রইল। অভ্র বর্ষার হাত জোড়া নিজের হাতের মুঠির মধ্যে নিয়ে এক নিঃশ্বাসে বলে ফেলল, আর কেউ জানুক আর না জানুক, তুমি তো জানো তুমি আমার কে। সেখানে অন্য কাউকে নিয়ে তুমি আমাকে সন্দেহ করে কান্নায় বুক ভাসাচ্ছ কেন শুভ্রপরি? তুমি তো জানো আমি শুধু তোমাকে ভালোবাসি। তুমি ছাড়া তৃতীয় কোনো নারী স্থান নেই আমার জীবনে। বর্ষা শানিত কণ্ঠে বলল, আমার প্রশ্নের উত্তর এটা নয়। হিয়াকে? কিছুক্ষণ চুপ থেকে ফের বলল, সময় হলে সব জানতে পারবে। বর্ষার আগে অভ্রকে ধাক্কা দিয়ে নিজের সামনে থেকে ফ্লোরে ফেলে দিয়ে হনহনিয়ে অভ্র রুম থেকে বেরিয়ে গেল। ফ্লোরের উপর দুই হাত দুদিকে রেখে বর্ষার যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসল অভ্র। রুমের মধ্যে ঢুকে ঠাস করে দরজা বন্ধ করে দেয় বর্ষা। মাত্রাতিরিক্ত রাগ ও ক্ষোভে ইচ্ছে করছে নিজের চুল নিজেরই ছিঁড়ে ফেলতে। রাগে বিড়বিড় করে বলল, অসভ্য লুচু একটা। আমার প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো আমার ঠোঁট জোড়া ইয়াচ্ছি খচ্চর। বলতে বলতে রুমের লাইট অফ করে বিছানার কাঁথা মুড়ো দিয়ে শুয়ে পড়ল বর্ষা। অভ্র দুজনই দুই রুমে। সকালে একটার পর একটা হাবিজাবি খাবার খাওয়ার পর থেকে পেটে ব্যথা শুরু হয় বর্ষার। সকালে নাস্তা না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে বর্ষা, রিয়া, রিমা ও বৃষ্টি। কিছু দূর সামনে খোলা মাঠে এক ছোটখাটো মেলা বসেছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তিনজনে বাড়ির বাইরে গার্ডেনে বসে আড্ডা দিচ্ছিল। তখনই বাইরে গেট দিয়ে ঢুকে সোজা ওদের কাছে দৌড়ে আসলো রিয়া। হন্তদন্ত হয়ে বলল, বড়ই বাগানের সামনে মেলা বসেছে, তোরা যাবি? মেলায় যাওয়ার কথা শুনে বাকি দুজন রাজি হলেও বর্ষা হলো না। কেননা ঘণ্টাখানেক পর তাদের তৈরি হয়ে আহিতার বাড়ি পৌঁছাতে হবে। তাছাড়া শাড়ি পরা বড্ড ঝামেলা। রিয়ার বৃষ্টি নাছোড় বান্দা, 9-6 বুঝিয়ে বর্ষাকে রাজি করিয়ে ফেলল। বলল তারা 1 ঘন্টার মধ্যে ঘুরে ফিরে আসবে। তৈরি হবে তো 2টার পর, এখন বাজে মাত্র 10টা। ওদের কথা শুনে বর্ষা যেতে রাজি হলো। বাড়ির ভেতরে গিয়ে বড়দের থেকে পারমিশন নিয়ে বোরকা পরে 4 জনে বেরিয়ে পড়লো। হাঁটতে হাঁটতেই চলে এসেছে, বেশি দূর নয় বইকি। এখানে আসার পর চারপাশে চোখ বুলিয়ে মলিন কণ্ঠে বর্ষা বলল, আমি বাবা ভেতরে যাব না। কত ভিড় দেখছিস, ভেতরে যাব কি ঠেলা খেতে? মোটেও না। তোরা বরং গিয়ে ঘুরে আয়, প্রয়োজনীয় কিছু জিনিস থাকলে কিনে নিয়ে আসিস। আর হ্যাঁ, চাইলে আমার জন্য আনিস, আমি মাইন্ড করব না। বলেই হিহি করে হেসে ফেলল। ভ্রু খানি কুঞ্চিত করে ধাতস্থ কণ্ঠে রিয়া বলল, তাহলে তুই একা একা এখানে দাঁড়িয়ে কি করবি শুনি? বর্ষা কিছুটা দূরে তাকালো, সেদিকে আঙ্গুল দিয়ে ইশারা করে বলল, আচার খাবো। বৃষ্টি পেছনে তাকিয়ে দেখলো, পরে বর্ষার দিকে আর চোখে তাকিয়ে বলল, খালি পেটে আচার? বর্ষা আমতা আমতা করে বলল, আমি কিছু কিনবো না তো অযথা মানুষ ঠেলে ভেতরে গিয়ে লাভ নেই, তোরা যা। আর দেখ, ওখানে আচার বাদেও অনেক কিছু আছে। আমি অন্য কিছু খেয়ে পরে আচার খাবো। তোদের ঘোরাঘুরি শেষ হলে ওখানে চলে আসবি। আমি তোদের জন্য ওখানেই বসে অপেক্ষা করব। ওকে, এখন যা। বাকিরাও কথা না বাড়িয়ে ভেতরে চলে গেল।
এদিকে বর্ষা ঝালমুড়ি, চানাচুর, বুট ভাজা, পেঁয়াজু, হালিম, ফুচকা, চটপটি ইত্যাদি একের পর এক খেয়ে যাচ্ছে। পেট ভরে গেলে একটা খালি চেয়ারে বসে রেস্ট নিতে থাকে। বেচারি খেতে খেতে ক্লান্ত হয়ে গেছে। গতকাল দুপুরে খায়নি, রাতেও খায়নি, আজ সকালে খাবে। ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় বাইরে বসে আড্ডাই দিতে চলে যায়। যখন খাবার খাওয়ার চিন্তা করে তখন মেলায় চলে আসে। এদিকে পেটের মধ্যে ইঁদুর ছোটাছুটি করছে। খিদের জ্বালা বড় জ্বালা। খিদে পেয়েছে, পরিণাম চিন্তা না করে এক ধারে খেয়ে ফেলেছে। 1 ঘন্টা পূর্ণ হওয়ার আগেই রিয়া, রিমা, বৃষ্টি বর্ষার কাছে এসে উপস্থিত হয়। তারপর 4 জনে হেঁটে আবারও বাড়িতে চলে আসে। বাড়িতে আসার 1 ঘন্টা পরই শুরু হয় বর্ষার পেটের জ্বালা। অসহ্যকর যন্ত্রণা শুরু হলো পেটে। 2 হাত দিয়ে তলপেটে শক্ত করে চেপে ধরে আম্মু বলে চিৎকার করতে লাগলো। বাড়িতে তখন মুন্নি ছিল, হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে রেডি হচ্ছে। বর্ষার চিৎকার শুনি ওর রুমে আসে। বর্ষা অস্ফুট স্বরে বলে ওর খুব পেট ব্যথা করছে। মুন্নি গম্ভীর দৃষ্টিতে লক্ষ্য করলো বর্ষাকে, তারপর উঠে ওর নিজের রুমে চলে যায়। ইতিমধ্যে বাড়ি শুদ্ধ লোক বর্ষার রুমে চলে এসেছে। বর্ষার অবস্থা খুব খারাপ, ও উঠেও দাঁড়াতে অবধি পারছে না। ওকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা চিন্তা করা নিতান্তই এখন অবান্তর। কিছুক্ষণ পর 4 থেকে 5টা ওষুধের পাতা হাতে করে নিয়ে মুন্নি বর্ষার রুমে আবারও আসলো। 1 গ্লাস পানি নিয়ে বর্ষার হাতের উপর 3টা ওষুধ রাখলো। ওষুধগুলো পানি দিয়ে খেতে ইশারা করলো মুন্নি। অভ্র বর্ষাকে উঠে বসার জন্য সাহায্য করলো। বর্ষা অভ্রর হাত শক্ত করে চেপে ধরে। অভ্রর চক্ষু জোড়া রাগে লাল হয়ে রক্তবর্ণ ধারণ করেছে। রুমের মধ্যে অন্যরা থাকায় সে খুব কষ্টে রাগ দমিয়ে রাখার চেষ্টা করছে। অভ্রর ইচ্ছে তো করছে ঠাস করে বর্ষার গালে এক চড় বসিয়ে দিতে। উল্টোপাল্টা লাগাম ছাড়া খেতে কে বলেছে ওকে? মুন্নির দেওয়া 3টা ওষুধ প্রথমে খাওয়ার পর সে আরও 2টা ওষুধ বর্ষাকে দেয়। সেগুলো খাওয়ার পর আস্তে করে অভ্র বর্ষাকে বিছানায় শুয়ে দেয়। মিনিট 5 পর বর্ষার কান্নার গতি কিছুটা কমে, কিন্তু এখনো ঘুমিয়ে যাচ্ছে। আরও মিনিট 5 পর বর্ষা একদম চুপ হয়ে যায়। ব্যথার ওষুধ তার কাজ করছে। এখন এই সময় কিছুক্ষণ ঘুমিয়ে থাকলে ব্যথা পুরোপুরি কমে যাবে। মুন্নি হাসপাতালে যাওয়ার পূর্বে বারবার করে বলে যায়, ঘুম থেকে ওঠার পর খাওয়ার জন্য উমা গরম 1 গ্লাস দুধ দিও বর্ষাকে, কেউ কিন্তু ভুলে যেও না। বর্ষা ঘুমের মধ্যেই গুঙিয়ে কেঁদে উঠছে। বর্ষার হাত শক্ত করে নিজের হাতের মুঠোয় নিয়ে বসে আছে অভ্র। চোখে মুখে চিন্তার আভাস। দুপুরের পরপর বাকিরা যারা হলুদে যাবে তারা রেডি হয়ে চলে যায়। এদিকে বর্ষা যেতে পারল না বান্ধবীর হলুদে। পেট ব্যথার জন্য মিস করলো সবকিছু। আর এখন তো সে ঘুমে বিভোরে আচ্ছন্ন হয়ে আছে। হিয়া অভ্রর 2 হাত ধরে ওর সামনে হাঁটু গেড়ে বসে মিনতির স্বরে বলতে লাগলো। অভ্র হিয়ার 2 হাত ধরে ওর সামনে হাঁটু গেড়ে বসে মৃদু স্বরে বলল, আমিও তোমাকে ভালোবাসি হিয়া। ঘুমের ঘরে কোলবালিশ বুকে জড়িয়ে ছটফট করছে সে। অভ্রকে ভেবে কোলবালিশকে বাহু ডোরে আবদ্ধ করে রেখেছে। হঠাৎ সে পর্যবেক্ষণ করলো অভ্র ধীরে ধীরে অন্ধকারে তলিয়ে যাচ্ছে। পরক্ষণেই না বলে চিৎকার দিয়ে লাফিয়ে উঠল হিয়া। মাথার উপর ফ্যান চলছে, তবুও সে ঘেমে একাকার হয়ে গেছে। বন্ধ রুমের চারপাশে চোখ বুলিয়ে দেখলো সে বিছানার উপর কোলবালিশ ধরে বসে আছে। অভ্র কোথাও নেই। শুকনো ঢোক গিলে অস্ফুট স্বরে বলল, বেলকানিতে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ যাবৎ ফোনে কারোর সাথে কথা বলছে অভ্র। চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। রাগী গলায় ফোনের অপর প্রান্তের লোকটাকে শাসিয়ে ফোন কেটে দিল অভ্র। তার কানে ভেসে আসছে কিছু অদ্ভুত আওয়াজ। শব্দটা অনুসরণ করে রুমে আসতে অভ্র দেখলো বর্ষা বিছানায় শুয়ে নাড়াচাড়া করছে আর মুখ দিয়ে অদ্ভুত আওয়াজ বের করছে। আহিতার গায়ে হলুদে সকলে যাওয়ায় বাড়ি প্রায় ফাঁকা। সবাই গেলেও তিন্নি যায়নি। এক গেয়েও মেয়ে একটা সারাদিন রুমে থাকতেই পছন্দ করে। সে বাইরে ঘোরাঘুরি তেমন একটা তার পছন্দ নয়। বন্ধু বান্ধবীদের সাথে সময় কাটাতেও সে তেমন একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না। নিজের মধ্যে একা থাকতেই ভালোবাসে। অভ্র বর্ষার সাথে আছে বলে বাকিরা চিন্তামুক্ত হয়। যাবেও কিছুক্ষণের মধ্যে চলে আসবে বলে গেছে বর্ষার মা। বর্ষার মাথার দিকটায় বসলো অভ্র। বর্ষার 2 পাশে 2 হাত দিয়ে বর্ষার উপরে কিছুটা ঝুঁকে বসেছে অভ্র। বর্ষা ঘুমের ঘোরে মাথায় দিক সেদিক নাড়াচ্ছে আর চোখ কেমন যেন পিটপিট করছে। অভ্র ঠোঁট উল্টিয়ে শালীন কণ্ঠে বলল, না জানি আবার কি সব উল্টাপাল্টা স্বপ্ন দেখছি মেয়ে। অভ্রর কথা বলার মাঝখানে বর্ষা হুট করে চোখ মেলে তাকালো। অভ্র বর্ষার তাকানোর দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। এদিকে বর্ষা মনে মনে ভাবছে, এটা কি স্বপ্ন? আমি কি স্বপ্ন দেখছি? যদি স্বপ্নই হয় তাহলে এর পুরো ফায়দা ওঠানো উচিত। আমার স্বপ্ন, আমার যা ইচ্ছে তাই করব।
ভাবতে ভাবতে কাঁথার নিচ থেকে 2 হাত বের করে অভ্রর কাঁধের উপর রেখে হিচকা টানি নিজের কাছে নিয়ে আসলো। অভ্র হালকার উপর ভর দিয়ে রেখেছিল 2 হাতে। বর্ষা হঠাৎ টান দেওয়ায় সে তার উপর পড়ে যায়। বর্ষা সঙ্গে সঙ্গে চোখ জোড়া খিঁচে বন্ধ করে নিয়ে অভ্রর ঠোঁট জোড়ার সাথে নিজের ঠোঁট জোড়া মিলিয়ে দেয়। 1 মিনিট পর অভ্রর ঠোঁট জোড়া ছেড়ে দিল। অভ্র আগের ন্যায় 2 পাশে হাতের উপর ভর দিয়ে বসে এক দৃষ্টিতে বর্ষাকে লক্ষ্য করছে। বর্ষা চোখ জোড়া বন্ধ রেখে ফিক করে হেসে ফেলল। ভারী নিঃশ্বাস ফেলে চোখ মেলে তাকাতেই দেখল অভ্র আগের মতোই বসে আছে। মুহূর্তে হাসি মলিন হয়ে গেল বর্ষা। ঠোঁট জোড়া উল্টিয়ে কিছুক্ষণ অভ্রর মুখপানে তাকিয়ে বর্ষা জড়ানো কণ্ঠে বলল, এটা স্বপ্ন ছিল না? অভ্র ভ্রু কুঁচকাল। চোখ জোড়া ছোট ছোট করে ডানিয়ে বামিয়ে 2 পাশে মাথা নাড়িয়ে বলল। বর্ষা অবাক হওয়ার মতো করে চোখ জোড়া বড় বড় করে বর্ষার দিকে তাকায়। পরক্ষণই শুকনো ঢোক গিলে অস্ফুট স্বরে বলেই কাঁথার নিচে মুখ লুকালো। অভ্র ফিক করে হেসে দিল। কাঁথা ধরে টান দিতে দিতে বলল, আমার মতো বেচারা ছেলের মান ইজ্জত ধুলায় মিশিয়ে দিয়ে এখন কাঁথা মুড়ে দেওয়া হচ্ছে। বর্ষা মলিন কণ্ঠে বলল, আমি কিছু করিনি, আমি ভেবেছি স্বপ্ন দেখছি। দরজার সামনে থেকে তিন্নি শালীন কণ্ঠে বলল, তুই কি করিসনি? দরজার সামনে থেকে তিন্নি শানিত কণ্ঠে বলল। তিন্নির কণ্ঠস্বর শুনে কাঁথার নিচ থেকে বের হলো বর্ষা। বিছানার উপর উঠে বসতেই নজর গেল বারান্দার দিকে। ভ্রু কুঁচকে কিয়ৎক্ষণ বাইরে তাকিয়ে থেকে বলে উঠল, বাইরে কি সন্ধ্যা হয়ে গেছে নাকি আমি সত্যি স্বপ্ন দেখছি? ট্রের উপর থেকে 1 গ্লাস দুধ বর্ষার দিকে বাড়িয়ে দিল তিন্নি। পরক্ষণেই বলল, সত্যি সন্ধ্যা হয়ে গেছে আর তুই মোটেও স্বপ্নে দেখছিস না। আর নে, এটা পুরোটা খেয়ে শেষ কর। সন্ধ্যা হয়ে গেছে অথচ তোমরা কেউ আমাকে ডাকোনি কেন? সকালে কোথায় আহিতার বাড়িতে যেতে হবে ভুলে গেছে কি নাকি? বর্ষা তাড়া দিয়ে বলল। অভ্র বর্ষার হাত ধরে বলে উঠল, সকলে চলে গেছে। তোমার শরীর বেশ খারাপ হতে আমি বলেছিলাম তোমাকে না ডাকতে। বর্ষা মনমরা হয়ে বলল। কিন্তু অভ্র চোখের ইশারায় দুধের গ্লাসটা দেখিয়ে বলল, কোনো কিন্তু নাই, দুধটা খেয়ে রেস্ট করো। আগামীকাল সুস্থ হলে কাল বিয়েতে চলে যাবে। বিয়ের আনন্দ তোমার হেলথের থেকে বেশি ইম্পর্টেন্ট নয়, ওকে? বর্ষা অভ্রর কথার পিঠে আর কোনো কথা বলল না। গ্লাসে ঠোঁট লাগিয়ে চুমুক দিতে অভ্রর ফোন বেজে উঠল। বর্ষা আর চোখে দেখল ফোনের স্ক্রিনে স্পষ্ট হিয়া নামটা ভেসে উঠেছে। অভ্র কল রিসিভ করে সোজা বেলকনিতে চলে যায়। বর্ষা আর অভ্রর মা তাড়াতাড়ি অনুষ্ঠান পুরো শেষ না হতেই বাড়িতে চলে আসেন। ওনারা বাড়িতে এসে কিচেনে চলে যায়। তিন্নি বর্ষা ও অভ্রর জন্য রান্না করতে লাগেন। রাতে খাবার খেয়ে বর্ষা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। বাকিরাও ঘুমোতে চলে যায়। পরদিন দরজা ভেতর থেকে বন্ধ করে 4 জনে সাজতে বসেছে। বর্ষা আলমারির কভার থেকে লেহেঙ্গাটা বের করে বিছানার উপর রাখলো। তা দেখে শত প্রশ্ন জুড়ে দিল বাকিরা। বর্ষা সাজতে সাজতে তাদের প্রশ্নের উত্তর দিতে লাগলো। লেহেঙ্গা অভ্র কিনে এনেছে শুনেই তারা একটু হিংসে বোধ করেছে। রিয়া ফোঁসফোঁস করে বলল, আমরা তো তোরই বোন, কখনো তো আমাদের জন্য কিছু আনো না। বৃষ্টির টিটকারি মেরে বলল, আমরা বোন হই আর উনি তো বাম পাজরের হাড়। বলেই বৃষ্টি ও রিমা হাসতে লাগলো। বর্ষা সেদিকে পাত্তা নেই দিয়ে নিজে তৈরি হতে লাগলো। এমন সময় হঠাৎ ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে লক্ষ্য করে ফোনটা বর্ষার দিকে বাড়িয়ে দিয়ে রিমা বলল, এই নে তোর চিঠিবাজের কল আসছে। বর্ষা বিরক্তির সাথে বলল, তোরাও না পারিস। কল রিসিভ করতেই ফোনের অপর প্রান্ত থেকে অভ্র হাফ ছাপ ছেড়ে বলল, কি পরবো আজ বলো তো, শার্ট নাকি পাঞ্জাবি? বর্ষা ভাবান্তর হয়ে বলল, পাঞ্জাবি পরো। তাহলে পাঞ্জাবি পরলে তো গরম লাগবে। শার্ট পরো। কিন্তু শার্ট পরলে তো তোমার সঙ্গে ম্যাচ করবে না। তাহলে পাঞ্জাবি পরো। তুমি তো জানো পাঞ্জাবি পরলে আমার অস্বস্তি হয়। বর্ষা বিরক্তিতে চোখ জোড়া বন্ধ করে চেঁচিয়ে বলল, তাহলে কিছু পরো না, এমনিই যেও। বলিয়ে ফোন কেটে দেয়। রাগী চোখে বৃষ্টি, রিয়া, রিমার দিকে তাকালে তারা অন্যদিকে ঘুরে দাঁড়ায়। মেয়েদের সাজ বলে কথা 1 ঘন্টায় তো হয় না। 3 ঘন্টা পর কমপ্লিট সেজে রুম থেকে বের হলো 4 জনে। অভ্র ফোনে কথা বলতে বলতে আগেই বের হয়ে গেছে। বাকিরা আগেই তার গাড়িতে উঠে বসে পড়েছে। ওদের 4 জনের জায়গা হবে না বই কি, ওরা অন্য গাড়িতে উঠে বসলো। বিয়ে বাড়ি বলে কথা, দরজা কম নয়। বাড়ি ভর্তি মানুষ, উল্টো দিকে গান বাজনা। গাড়ি থেকে নামতে অভ্রর চোখ পড়ল বর্ষার উপর। সে সকলের অগোচরে বর্ষার কাছে গিয়ে রাগী গলায় বলল, এত সাজতে তোকে কে বলেছে? আজ কত ছেলে তোকে দেখে ক্রাশ খাবে, কোনো ঠিক আছে? মাথায় গোমটা দিয়ে রাখবি, কেউ যেন তোকে না দেখে পড়ে দিচ্ছি। কিন্তু বর্ষা মুখ ভিংচি কেটে অভ্রর সামনে থেকে চলে গেল।
সকলে মিলে আহিতার পাশ ঘেঁষে বসে আছে। এদিকে আহিতা লজ্জায় লাল হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে বাইরে চেঁচামেচি শুরু হয়ে গেল। সকলে বলছে বর এসেছে, বর এসেছে। আহিতাকে একা রেখে সকলে বর দেখতে গেটের সামনে চলে আসলো। ইতিপূর্বে অনেকেই গেট ধরে দাঁড়িয়ে আছে, টাকা না দিলে কেউ ভেতরে ঢুকতে দেবে না। বর্ষা বৃষ্টি সেখানে সকলকে ঠেলে সবার সামনে চলে আসলো। রিয়া ও রিমা আগে থেকে গেট ধরে দাঁড়িয়ে আছে। সব মেয়েরা একসাথে বলছে আমাদের 10,000 টাকা না দিলে গেট দিয়ে ঢুকতে দিব না। পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন ছেলে বলে উঠল, কিসের 10,000, 20,000, 30,000 টাকা না দিলে তো আমরা এখান থেকে সরবই না। বর্ষা মাঝখান থেকে চেঁচিয়ে বলে উঠল, কিসের 10, 20, 30,000 টাকা বলছো? তোমরা একমাত্র দুলাভাই টাকা চাইলে চাইবা 50,000। আমাদের 50,000 টাকা না দিলে বরকে গেট দিয়ে ঢুকতে দিব না। মুরাদ চোখ জোড়া বড় বড় করে বর্ষার দিকে তাকিয়ে আস্তে আস্তে বলল, তোর মতো বন্ধু থেকে শত্রু ঢের ভালো, সুযোগ পেয়ে বাজ দিচ্ছিস। বর্ষা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, তা অবশ্য দিচ্ছি। মুরাদের পাশ থেকে একটা আকাশি রঙের পাঞ্জাবি পরা ছেলে বলে উঠল, 50,000 টাকায় কতগুলো শূন্য হয় জানেন আপু? বর্ষার পাশ থেকে রিয়া ধাতস্থ কণ্ঠে বলে উঠল, আপনি কি এখানে আমাদের 50,000-এর কতগুলো শূন্য হয় সেটা শেখাতে আসছেন? আপনার কাছে কি আমাদের মূর্খ মনে হচ্ছে? বৃষ্টি শানিত কণ্ঠে ছেলেটার উদ্দেশ্যে বলল, আপনি কে এত চটর পটর করছেন কেন? আমি আর আমরা সকলেই পরপক্ষ। বর্ষা ফিক করে হেসে বলে উঠল, ও তাহলে আপনিও আপনারা সকলে বরের চামচা। বর্ষা কথার পিঠে সকলে শব্দ করে হেসে উঠল। দুপক্ষই টাকা নিয়ে ঝগড়া শুরু করে দিয়েছে, কেউ কারো থেকে কম নয়। মুরাদের দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেছে। এক পাশে তারই বন্ধুগণ তো অন্য পাশে তারই ভাই। বাধ্য হয়ে মুরাদ বলল, বর্ষা যা চাইছে ওকে দিয়ে দে, আমি আর এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না। বর্ষা মুরাদের দিকে কিছুটা ঝুঁকে বলল, ছাতা এনে দিব দুলাভাই। মুরাদ বর্ষার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, এখান থেকে একবার মুক্তি পাই তারপর দেখাবো তোদেরকে মজা। দূর থেকে চিলের নজরে সবটা পর্যবেক্ষণ করে চলেছে অভ্র। কোনো কিছুই তার চোখের আড়াল হচ্ছে না। টাকা পেয়ে গেলে গেট ছেড়ে দিয়ে সকলে চলে যায়। সকলকে হিসাব করে টাকা দিলে তারা নিজেদের মধ্যে ভাগ করে নিয়ে কেটে পড়ে। বর্ষা একাই নিয়েছে 10,000 টাকা। সে টাকা গুনতে গুনতে হাঁটছিল, তখন হঠাৎ এক সুঠাম দেহের সাথে ধাক্কা লাগে। মুক্তি অস্ফুট স্বরে বলে উঠল, আব্বে ঠেকা। বলেই মাথা তুলে দেখল অভ্রকে। অভ্রর চেহারা দেখিয়ে বর্ষা ওর 2 হাত পেছনে লুকিয়ে ফেলল। অভ্র কিছু বলতে যাবে তখনই সেখানে এসে উপস্থিত হয় সেই আকাশি রঙের পাঞ্জাবি পরা ছেলেটা। এসে আগ বাড়িয়ে বর্ষার সাথে কথা বলতে লাগে। ছেলেটা অভ্রকে দেখিয়ে বলল, এটা কে? বর্ষা অভ্রর দিকে এক নজর তাকিয়ে জোরপূর্বক হাসার চেষ্টা করে বলে, ভাই। ছেলেটা অভ্রকে বর্ষার ভাইয়ের মতো ট্রিট করে বলল, আমার নাম ইয়াক। অভ্র ইরাকের সাথে পরিচয় হওয়ার আগ থেকে বর্ষার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। সুযোগ বুঝে বর্ষা অভ্রর সামনে থেকে কেটে পড়ল। অন্যদিকে প্যান্ডেলের সামনে গিয়ে দেখল সকলে বরকে ঘিরে দাঁড়িয়ে আছে। বর্ষা সেদিকে যাওয়ার জন্য এক পা বাড়াতে যাবে, তখনই পেছন থেকে কি যেন লেহেঙ্গা রুনা ধরে টানসা পেছনে ঘুরে তাকিয়ে দেখল 10-11 বছরের একটা মেয়ে। বর্ষা তার দিকে তাকিয়ে বলে উঠল, কি হয়েছে? ওড়না ধরে টান দিলে কেন? কিছু বলবে? মেয়েটা উপর নিচ মাথা দুলিয়ে বলল, বাহিরে আম গাছের নিচে একটা ভাইয়া তোমাকে ডাকছে, সে তোমাকে 1 মিনিটের মধ্যে যেতে বলেছে। বর্ষা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভারী নিঃশ্বাস ফেলল, কেননা সে ভালো করেই জানে সে ভাইয়াটা আর কেউ নয়, স্বয়ং অভ্র। বর্ষা প্যান্ডেলের বাইরে গিয়ে আম গাছ খুঁজতে লাগলো। কিছু দূর যেতেই একটা আম গাছ নজরে পড়ল। লেহেঙ্গা কিছুটা উপরে তুলে সেদিকে চলে গেল। অভ্র গাছের বিপরীতে একটা চেয়ার নিয়ে বসে আছে। বর্ষাকে দেখে সে বলল, এদিকে আসো। বর্ষা আস্তে আস্তে অভ্রর পাশে রাখা অন্য চেয়ারটায় বসে পড়ল। কোনো কিছু বলার আগেই অভ্র বর্ষার দিকে ঘুরে বর্ষার 2 গাল ওর 2 হাত দিয়ে চেপে ধরে ঘুষতে লাগলো। অভ্রর ঠোঁটজোড়া উল্টিয়ে বলল, কিসের ভাই? এই আমি তোর কিসের ভাই? জামাই বল জামাই। আগে সম্পর্ক বাদ দিয়ে এখন আমি তোর কি, এটা ঠিক কর। বর্ষা ব্যথায় কুকড়াচ্ছে। এমন অবস্থায় ঠোঁটজোড়া গোল গোল করে বলল, জামাই জামাই। অভ্র মুখ দিয়ে মনে থাকে যেন বলেই বর্ষার গাল ছেড়ে দেয়। বর্ষার গাল জোড়া লাল হয়ে গেছে। বর্ষা 2 হাত ওর 2 গালের উপর রেখে পিট পিট করে অশ্রুসিক্ত নয়নে অভ্রর দিকে তাকিয়ে রইল। অভ্র ধীর কণ্ঠে বলল, কোনো ছেলের আশেপাশে ঘেসবি না, বলে দিচ্ছি।
তাহলে কিন্তু ফল ভালো হবে না। বলি চেয়ার থেকে উঠে এসে সিটি বাজাতে বাজাতে চলে গেল। বর্ষা নাক টেনে অভ্রর যাওয়ার দিকে তাকিয়ে থেকে সেও চলে গেল। কিছুক্ষণের মধ্যে কাজই চলে আসবে, তারপর বিয়েও সম্পূর্ণ হবে। সূর্য মেঘের আড়ালে লুকিয়ে আছে, মেঘে ঢেকে আছে পুরো আকাশ। বৃষ্টি আসবে আশঙ্কা করছে সবাই। ঘণ্টাখানিক আগে সকল মেহমানদের প্যান্ডেলে বসে খাওয়া দাওয়া সম্পূর্ণ হয়েছে। কিছুক্ষণ দাওয়াতেই খাওয়া শেষে চলে গেছেন। কাজী আসলেই বিয়ে পড়িয়ে বিদায় দেওয়া হবে। অভ্র সর্বদা বর্ষার পেছন পেছন হাঁটছে, যাতে করে কেউ ওর সাথে কথা বলতে এগিয়ে না আসে। নীব অভ্রকে চোখ দিয়ে ইশারা করে বাইরে যাওয়ার জন্য। তার ইশারা বুঝে অভ্র চলে যায়। বর্ষাকে একা দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে আসে ইরাক। বর্ষা তার সাথে কথা বলার কোনো আগ্রহ না দেখালে সে একটা বুদ্ধি বের করে। কিয়ৎক্ষণ পর সেই মেয়েটা এসে বর্ষার ওড়না ধরে টান দিয়ে বলল,